2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে মন্দির, মসজিদ, সংখ্যালঘু তোষণ এই শব্দগুলো যেন অত্যন্ত পরিচিত একটা জার্গনে পরিণত হয়েছে যে কোনো রাজনৈতিক দলেরই প্রচারে। কোথাও কি রাজনীতি এবং ধর্ম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই রাজ্যে, না ধর্মের সঙ্গে রাজনীতি মিশে যাচ্ছে? আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষে জয়ন্ত ঘোষ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্রীয় প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু, এবং আমার বাদিকে রয়েছেন অধ্যাপক অঞ্জন বেরা। তিনি, তার একটা বামপন্থী রাজনৈতিক পরিচয় রয়েছে। জিষ্ণুবাবু, আপনার কাছেই আমি প্রথমে যাব। কোথাও কি রাজনীতি আর ধর্ম এই দুটো বিষয় মিলে গেছে? মিলে যাওয়াটাই তো উচিত। ভারতবর্ষের যে গণতন্ত্র, গণতান্ত্রিক ভারতবর্ষের যে ভিত্তিভূমি, আমাদের যে লোকসভা, তার ধ্যেয় বাক্য হচ্ছে ধর্মচক্র প্রবর্তনায়। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান লিখেছেন, তারপরে যে লোকসভা আমাদের ভারতীয় গণতন্ত্রকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র পরিণত করেছেন, তা ধর্ম আধারিত হওয়া উচিত। ধর্মচক্রকে প্রবর্তন করার জন্যই আমাদের এখানকার ভারতীয় গণতন্ত্রের ভিত্তি, সেটাই হওয়া উচিত। মানে ধর্ম মানে কি হিন্দু, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি এই ধর্মের কথা আদৌ সংবিধানে বলা হয়েছে, না সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে? ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দুরা এত হাজার বছরের সভ্যতা, তারা এই উপাসনা পদ্ধতিকে ধর্ম বলতেন না। এই যে রবীন্দ্রনাথের কবিতায় সেই কর্ণকুন্তী সংবাদে যখন কুন্তী বলছেন তুমি আমার সঙ্গে চলে আসো, কর্ণ বলছেন আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা কিছু আছে দিব চরণে তোমার। এই যে ধর্ম, বা রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম গ্রন্থের যে মানুষের ধর্ম, সেই মানুষের ধর্মকেই ভারতবর্ষের মানুষ, হিন্দুরা ধর্ম বলতো। বলা হতো আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুভি নরানাম। ধর্ম এমন একটা বিশেষ গুণ যেটা মানুষকে পশুর থেকে আলাদা করে। ধর্মহীন মানুষ পশুর সমান। এই ধর্ম, যে ধর্ম মানুষের ধর্ম, যে ধর্মের ক্ষেত্রে কোনো বিশেষ দেবদেবী তো নয়, এমনকি ঈশ্বর বিশ্বাসটাও বাধ্যবাধকতামূলক নয়। মনুসংহিতায় যে দশঙ্ক ধর্ম লক্ষণম বলা আছে, সবকটাই মানবিক গুণ, ধৈর্য, চুরি না করা, সত্যি কথা বলা, এগুলো। এর মধ্যে দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এটা যে এর মধ্যে কিন্তু ঈশ্বর বিশ্বাস নেই। মানে অঞ্জনবাবু তিনি একজন যদি নাস্তিক হন, তিনি যদি ঈশ্বর না বিশ্বাসও করেন, তাহলেও সে ধার্মিক হতে পারতেন। অঞ্জনবাবুর কাছে যাব। জিষ্ণুবাবু যে ধর্মের ব্যাখ্যা দিলেন এবং তিনি যেভাবে জোরালোভাবে সওয়াল করলেন যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো অন্তর থাকার কথাই নয়, মিশে যাওয়ার কথা, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে জিষ্ণুবাবুর ব্যাখ্যার সঙ্গে আপনি কি একটু একমত? না, আসলে আমাদের ধর্মর আচার পালন করা ব্যক্তিগত মানুষের, সেটা তো আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। নিজের ইচ্ছে মতো ধর্মীয় আচার সে পালন করতে পারবে, এটা আমাদের সংবিধানে রয়েছে। এখন যে সংবিধানে রয়েছে সেই সংবিধান কিন্তু বলেছে কোনটা, যে বিপদ হচ্ছে এখানেই যে ধর্ম আচার পালন করা বা ধর্ম কারুর তার অনুশীলন করা, তার মধ্যে সমস্যাটা নেই। সমস্যাটা হচ্ছে যদি বলতে শুরু করে কেউ যে রাষ্ট্রের নিজস্ব কোনো চরিত্র থাকবে না, পক্ষপাতমূলক থাকবে না ধর্ম আচারের ক্ষেত্রে, রাষ্ট্র কোনো নিজস্ব ধর্ম থাকবে না। রাষ্ট্র নানা ধর্মবিশ্বাসী মানুষের ক্ষেত্রে একটা সহনশীল সমদৃষ্টিভঙ্গি করবে, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ, এটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যা বৈশিষ্ট্য। এবং আমি যদি একটা গণতন্ত্র রাখতে চাই, পার্লামেন্টারি সিস্টেম, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই যেটা আমাদের যে শিক্ষা, যে আমাদের দেশ হবে একটা ধর্মনিরপেক্ষ রিপাবলিক, সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক, তাহলে সেটা রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকলে পালন করা সম্ভব না। সমস্যা হচ্ছে এখানে, তুমি যেটা ধর্মর কথা এখানে যেটা বলছেন, সেটা হচ্ছে শুধু ধর্মাচরণের না, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা। আপত্তিকর হচ্ছে এখানে। অবশ্যই মানুষের কাছে আমি রুজি রাষ্ট্র কী করে আরও ভালো হবে, তার কাজ কী করে হবে, গণতন্ত্র কীভাবে শক্তিশালী হবে, এগুলো হচ্ছে ইস্যু। কিন্তু যে মানুষ ব্যক্তি মানুষ ধর্মচারণ করছেন ধরো, তার কিন্তু সেই মানুষের কিন্তু কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। বিপদ হচ্ছে সেখানেই
যখন ধর্মের নাম করে আসলে মন্ত্রী হওয়ার জন্য যদি তুমি গেরুয়া বসন পড়ো, তখন গেরুয়া বসনটা আর মর্যাদা থাকে না আর। এটাই হচ্ছে, এটাকেই বলা যেতে পারে যে সাম্প্রদায়িকীকরণ রাজনীতির। তাহলে ধর্মাচরণের সঙ্গে সাম্প্রদায়িকীকরণের আর পার্থক্য রয়েছে। সাম্প্রদায়িকতা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট, যা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ধর্মের নাম করে ব্যবহার করা যায়, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে। আমাদের নির্বাচনগুলোতে সাম্প্রতিককালে দেখা হচ্ছে এটাই, যে যেখানে এই বিপদটা ক্রমশ বাড়ছে, যা গণতন্ত্রেরই বিপদ। ফলে আমাদের সেন্সিবল যে নাগরিক, আমাদের গণতন্ত্র মনস্ক যে মানুষ, তাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যে ধর্মের এই অপব্যবহারটাকে আটকান। এটা ধর্ম নয়। ভারতীয় গণতন্ত্র আমার মনে হয় ইতিহাসের সবচেয়ে বড় স্বাধীন ভারতে চ্যালেঞ্জের মুখে পড়েছে এখনই, যে এই ধর্মের অপব্যবহার, ধর্মমোহ যাকে রবীন্দ্রনাথ বলেছে, ধর্ম কারার প্রাচীরে আঘাত হানে। এই জায়গা থেকে এইটাই হচ্ছে মূল সমস্যার রুট কজ। এখান থেকে আমি একদম সমসাময়িক রাজনীতিতে চলে আসছি, আমি জয়ন্তবাবুর কাছে যাচ্ছি। আপনারা বিভিন্ন সময় বিজেপিকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে দাগাচ্ছেন, আপনারা সেই অভিযোগ করছেন, এবং বিজেপির যে প্রার্থী তালিকা সেখানেও দেখা গেল যে একাধিক ব্যক্তি রয়েছেন যারা কোনো না কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত। আবার উল্টো দিকে দেখা যাচ্ছে এই ধর্মীয় ক্ষেত্রগুলো, যেমন ফুরফুরা শরীফ, সেটাও কোথাও একটা রাজনৈতিক একটা কেন্দ্রে পরিণত হয়েছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন আপনারা? দেখুন, আমি স্যারের কথা ধরেই বলছি। স্যার যেটা বলেছেন যথার্থ বলেছেন, যে ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ। আমরা 25 নম্বর অনুচ্ছেদে দেখেছি যে সবাই সবার ধর্মকে পালন করতে পারে, কিন্তু সেই ধর্মটাকে যখন রাজনৈতিকরণ হচ্ছে, রাজনীতির ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আমারও ভক্তি আছে, আপনারও ভক্তি আছে, কিন্তু সেটাকে যখন ওই ব্যালট বক্সে ঢুকিয়ে হিড়হিড় করে টানতে টানতে রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে, আমাদের প্রতিবাদটা শেখেন। আপনারা করেন না সেটা? না, আমাদের সর্বধর্ম সমন্বয়ের ভেতর দিয়ে আছে। দেখুন, আমরা যেরকম দুর্গা পুজোয় আছি, সেরকম আমরা ঈদে আছি, সেরকম আমরা বড়দিনও করি, গুরুদুয়ারেও যাই। সমস্ত ক্ষেত্রে যদি ধরেন যে মুখ্যমন্ত্রীর প্রজেক্টগুলোকেই যদি ধরেন, মুখ্যমন্ত্রী কিন্তু কোনো জায়গায় বলেননি যে মুসলিম সম্প্রদায়ের কোনো মা বোনেরা তারা লক্ষ্মী ভাণ্ডারটা পাবেন, হিন্দুর ঘরে পাবে না, বা হিন্দুর ঘরের একটা বাচ্চা ছেলে এসে সে সবুজ সাথী সাইকেলটা চালাবে, মুসলিম ঘরের পাবে না। এই জায়গায় তো দ্বিচারিতা করা হয়নি। আমরা যে জায়গাটায় বলবার চেষ্টা করছি যে ধর্ম থাকুক, সকলের ধর্ম থাকুক, নিজের ধর্মকে পালন করার মধ্যে দিয়ে পরের ধর্মকে শ্রদ্ধা করতে হবে। সেখানেই সহমর্মিতা, সেখানেই মানবিকতা। ধর্মের প্রত্যয় থাকুক, বিশ্বাস থাকুক, আবেগ থাকুক, ভালোবাসা থাকুক, কিন্তু রাজনীতি থাকুক হচ্ছিল সমাজের কল্যাণ। তো আপনাকে থামিয়ে জিজ্ঞেস করবো, তাহলে এই কয়েকদিন আগে ঈদ উল ফিতরের দিন রেড রোডে একটা ধর্মীয় মঞ্চ ছিল, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তব্যটাকে আপনার মনে হয় যে সেটা ধর্মাচরণ সংক্রান্ত বক্তব্য, না সেটা রাজনৈতিক বক্তব্য? না, যদি একটু মনে করেন কি বলেছিল। ঈদ উল ফিতরের মঞ্চ থেকে তিনি এসআইআর এর নাম বাদ দেওয়া প্রসঙ্গ তুলে তিনি নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করেছিলেন, যেটা আমরা তার বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যে বক্তব্য শুনে অভ্যস্ত, এবং সেটা নিয়ে আমার বক্তব্য নেই, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সেটা বলতেই পারেন। কিন্তু সেদিন ওই ধর্মীয় মঞ্চে সেই বক্তব্যটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেই পরিস্থিতি প্রেক্ষিতটাকে নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি যেটা, একটা এসআইআর শুরু হওয়ার আগে একটা দলের বিরোধী দলনেতা তিনি আগাম বলে দিচ্ছেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা একটা সম্প্রদায়কে আক্রমণ করছেন, খসড়া তালিকা বেরিয়েছে, কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আমরা চিহ্নিত করতে পারছি না। এই যে দাগিয়ে দেয়া, একটা সম্প্রদায়েরকে দাগিয়ে দেয়া, তাদের চিহ্নিতকরণ করা, সেটা দাঁড়িয়ে একটা সামগ্রিকভাবে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হয়তো নিরিখে তিনি বলেছেন। কিন্তু আমরা বারবার বলছি যে রাজনীতিতে ধর্ম আসলেই এখানে হিংসা আসবে, মৃত্যু আসবে, বিদ্বেষ আসবে, অখণ্ডতাটাকে রক্ষা হবে না, টুকরো টুকরো হয়ে যাওয়ার যে সম্ভাবনা আমরা প্রাচীন ইতিহাস থেকে আমরা পরপর দেখে আসছি। সেই জায়গাটায় আমরা বলছি যে ধর্ম পালন হোক, আপত্তি নেই, প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা করুক, কিন্তু রাজনীতিতে ধর্ম আসলে কিন্তু আক্ষরিক অর্থে যে আমাদের সংবিধানের মূল্যায়ন, সেটাকেই খর্ব হচ্ছে। রাজনীতিতে যদি আপনারা ধর্ম আনতে না চান, তাহলে ফুরফুরা শরীফের কোনো পীরজাদাকে আপনারাই বা প্রার্থী করেন কেন? না না, প্রার্থী হওয়ার বিষয়টাতে তো যে কেউ প্রার্থী হতে পারে। আমরা তো রাজনীতি করতে কাউকে বারণ করছি না, কিন্তু ধর্মের রাজনীতিটাকে আনার কথা বলছি। একজন প্রার্থী, তার তো স্বাধিকার আছে, সে রাজনীতি করতে পারবে না। আবার একটুখানি আপনাকে বিরক্ত করছি,
এক কথায় যদি আপনাকে প্রশ্ন করা হয়, নওশাদ সিদ্দিকীর পরিচয় কি? রাজনৈতিক পরিচয়টা আগে আসবে না ধর্মীয় পরিচয়টা আগে আসবে? না না, তার তো যে বংশোদ্ভূতভাবে যেভাবে আসছে নিশ্চিতভাবে আসবে, কিন্তু সে যদি চায় যে আমি রাজনীতি করব, তাকে তার বাধ্যবাধকতা কে আছে? কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যে তুমি রাজনীতি করতে পারবে না? আমডাঙ্গার দেয়ালে দেয়ালে লেখা কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকী, হ্যাঁ, খালি কাসেম সিদ্দিকীর লেখা নেই। না না, সেটা যেহেতু তিনি তার জায়গা থেকে তিনি কি লিখছেন, আমরা তো সমস্ত জায়গায় আমরা দাগিয়ে দিতে পারি না যে তুমি এইটা করো ওটাকে করো। তুমি প্রার্থী হিসাবে এসেছো, রাজনীতি করবে, সমাজের কল্যাণে লাগবে, তুমি কিভাবে চলবে সেটা হচ্ছিল তোমাকে কিন্তু সেইগুলো মানবিকতার ভেতর দিয়ে, সহমর্মিতার ভেতর দিয়ে চলতে হবে। মানে জিষ্ণুবাবুকেও আমার একই প্রশ্ন, বিজেপির যে বিভিন্ন যে প্রচার বলুন, এই দিনটা কি আপনি মানে আমার মনে আছে কয়েক বছর আগে যখন রাজ্যপালের এখন লোকভবন, সেই লোকভবনে একটা অসাধারণ দৃশ্য দেখেছিলাম। লোকভবনের পুরো উঠোনটা গেরুয়া হয়ে গেছিল, সাধু সন্ন্যাসীরা গিয়েছিলেন। সেই দৃশ্যটা কি খুব কাম্য ভারতের মতো একটা দেশে? সাধু সন্ন্যাসীরাও যেতে পারেন, আবার মুসলমান সম্প্রদায়ের যারা ধর্মীয় ব্যক্তিত্ব যেতে পারেন, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে জাতীয় সুরক্ষা এবং সাম্প্রদায়িকতা। ধরুন জামাতের কোনো একজন সম্পাদক তিনি যদি রাজনৈতিক দলের যোগ দেন, কিংবা যিনি সিমি নিষিদ্ধ সংগঠন সিমিতে ছিলেন তিনি একজন রাজনৈতিক নেতা হয়ে একটা এই রাজনৈতিক কাঠামোর মধ্যে রাজনৈতিক নেতা হন, তাহলে যা কি পরিণাম হয়। ধুলিয়ানের ঘটনা দেখুন, জেহাদি মৌলবাদ আর এখানকার রাজনৈতিক মানে কি, একটা নীতিহীন ক্ষমতালিপ্সু রাজনৈতিক শক্তি, যেখানে জামাতও আসতে পারে, অতি বিপ্লবী একজনও নেতা হয়ে আসতে পারেন, কোনো নীতি নেই। এরা কি চাইছেন? এরা জেহাদি মৌলবাদ। যেমন ধরুন খাগড়াগড়ে যখন ঘটনা ঘটে, খাগড়াগড়ের ঘটনায় বাংলাদেশের অনুপ্রবেশকারী শাকিল আহমেদই মূল ব্যক্তি ছিল, সে স্লিপার সেল বানিয়েছিল। এই সরকার আসার পরে 11,500 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হয়েছিল, কোনো ইন্সপেকশন কোনো কিছু না দেখে। সিমুলিয়ার মাদ্রাসা ওরকম একটা মাদ্রাসা ছিল, যেখান থেকে এই শাকিল আহমেদ ভারতীয় মেয়ে কওসারের মতো তাদেরকে সংগ্রহ করে স্লিপার সেল বানিয়েছিল। বিপদটা এখানেই। ধর্মীয় কোনো নেতা বা ধর্মাচরণ করার জন্য, যেমন আপনি এক্ষুনি রেড রোডের কথা বললেন, আচ্ছা বলুন তো, রেড রোডে বাংলা ভাষায় উনি বক্তৃতা দিলেন না কেন? এটা তো বাংলা, পশ্চিমবঙ্গ। তা পশ্চিমবঙ্গে বাংলাভাষী মুসলমান নেই, মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা বাংলায় বক্তব্য শুনতে চায় না। এটা ভালো বলতে পারবেন জয়ন্তবাবু। না, বলছি যে বাংলার কৃষ্টি সংস্কৃতির কথা বলছেন না, আমরা তো ভেরি রিসেন্ট দেখলাম রানী রসমণি হয়ে গেলেন। বাংলায় ডিবেটটা মানে কথাটা শুরু করছেন টেলিকমটার থেকে, শেষ করছেন বাংলায়। আবার বাঙালি গিয়ে আঘাত খাচ্ছে বাংলার বাইরে গিয়ে। উনি যে কথাটা বলছেন বাংলার কৃষ্টি সংস্কৃতিটা বাংলার মানুষকে শেখাতে হবে না, প্রেক্ষিত থাকে। আমি উর্দুতে কেন বললেন? হ্যাঁ, উনি উর্দুতে ভাষণ দিলেন কেন? আপনি তো একটা জায়গায় আটকে গেছেন। শুধুমাত্র কোনো ধরনের নির্বাচন আসলেই একটা সম্প্রদায়কে দাগিয়ে দিতে হবে। আমি মনে করি ওই দাগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমাকে নির্বাচনী, আমি মনে করি ত্রিভাষা সূত্র। আপনি কি বলেছিলেন? সবচেয়ে উপরে বাংলা। কালোবাজারি টাকাটা কোথায় গেল? এটা মনে হয় আমাদের এই প্রসঙ্গ নয়। আমি বলছি জঙ্গিটাকে আটকাবো না, প্রেক্ষিতটাকে বলছি। আমি এখান থেকে একটুখানি সেনাবাহিনীতে যায় কি করে? আপনাদের এই আকচাকচির মধ্যে আমি একটুখানি অঞ্জনবাবুর কাছে যাচ্ছি। অঞ্জনবাবুর কাছে একটাই প্রশ্ন, আপনি একদিকে যেমন অধ্যাপক, তার সঙ্গে সঙ্গে আপনার একটা বামপন্থী রাজনীতির পরিচয় রয়েছে। বামেরা কোথাও কি এই রাজনীতি ধর্ম মিলে যাওয়ার পরে সেই ধর্মের ফাঁদে বামেরাও পড়ে যাচ্ছে? না, বামপন্থাটাই তো এর ফাঁদে পড়ার কিছু না। আমাদের এই যে কনস্টিটিউশনাল ভ্যালুস আমি বলছি, আমাদের যে এটি হচ্ছে আমাদের কৃষ্টি। এখানে দেখুন প্রবলেমটা হচ্ছে, এখানে এক হচ্ছে সাম্প্রদায়িকতা মানেই হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ একটা থাকবে, তার মধ্যে একটা থাকবে, যেটা আমরা গত 1 দশক ধরে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের মধ্যে এই হিন্দুত্ববাদী রাজনীতি প্রসার একটা বিপদের কারণ হচ্ছে। উল্টো দিকে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটা যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা। আচ্ছা, আর এটাই এই কথাটা প্রশ্ন অবশ্যই তোলা যায় যে আপনি একটা ধর্মীয় সমাবেশ থেকে রাজনৈতিক বক্তৃতা তুমি দিচ্ছেন কেন? তাহলে আপনি ধরে নিচ্ছেন যে ভুলটা কোথায়, যে আমি এই সম্প্রদায়ের মানুষ মাত্রই তারা একটা পার্টিকুলার রাজনৈতিক বিশ্বাসে থাকবে। এটা কিন্তু সেই সম্প্রদায়ের সম্পর্কে ভুল ধারণা। কারণ সবাই নাগরিক। আমাদের দেশে সেকুলারিজম মানেই হচ্ছে এইটাই তো সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট। এখনো ওই অধঃপতন এত হয়নি যে তাহলে আমি আমার বোধ অনুযায়ী চলবো, আমার ধর্ম পরিচয় অনুযায়ী আমার রাজনৈতিক বিশ্বাস ঠিক হবে না, এটুকু আস্থা মানুষের প্রতি রাখা যায়।
কিন্তু যদি সরকারি উদ্যোগে আপনি মন্দির বানান, সরকারি উদ্যোগে আপনি ধর্ম প্রতিষ্ঠান বানান, তাহলে যেটা হয়, তাহলে একই ধরনের ধর্মভিত্তিক যে রাজনীতি সেটাকেই আপনি করা হয়, এবং ধর্মভিত্তিক রাজনীতির স্বাভাবিক গতি একটা না একটা সময় গিয়ে জানায় কিন্তু ধর্ম বিদ্বেষের। কারণ তুমি একটা পক্ষ আর একটা পক্ষের মধ্যে পড়বে। বেস্ট নিউট্রালিটি স্টেটের, ব্যক্তি মানুষের না। তো সেটাই হচ্ছে নীতি হওয়া উচিত, এটাই খণ্ডন হচ্ছে। তুমি যদি বলো এখানে এইটা হচ্ছে একটা সামাজিকই, এবং বিপদ হচ্ছে এটাই যে দেখো এটা একটা বিরাট অংশের মানুষের কাছে ক্রমশ এ সম্পর্কে যে ক্রিটিক্যাল, আমি যদি বলি যে রাজনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে এর মধ্যে ধরে রাখা আমার নৈতিক অবস্থানটাকে, যেটা আমার কিন্তু বড় জোরালো একটা ভিত্তি। আমি বিশ্বাস করি যে এখনো বিপুল সংখ্যক মানুষ তারা এই ধর্মনিরপেক্ষতা দিয়ে বিশ্বাস করেন, কিন্তু আমাদের যাবতীয় এই মূল্যবোধগুলোকে একটা ভাঙার প্রচেষ্টা আছে। বামপন্থীদের যদি বলো, অন্তত বামপন্থীদের এইটা কেউ বলেনি যে তারা এইখানে কম্প্রোমাইজ করছে, কারণ গোটা লেফট পলিটিক্সটাই দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেটাকে কাউন্টার। তাহলে এই আমি কি সাম্প্রতিক প্রশ্ন করব? নিশ্চয়ই আচ্ছা, বলুন তো, যে দেশ যখন ভাগ হয় তখন মুসলিম লীগের যে পাকিস্তানের দাবি ছিল, তাতে বামপন্থীরা এখানে একসঙ্গে মুসলিম লীগের পতাকা, বামপন্থার পতাকা, সিপিআই এর পতাকা একসঙ্গে লাগিয়ে দাবি হয়েছিল আগে পাকিস্তান দিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। তাই এটা কি মৌলবাদের সঙ্গে আপোষ করা নয়? প্রথমত এটা সত্যি না, এক। আর এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে, আলাদা আলোচনাটা চলে আলাদা যাবে, হওয়া এটা উচিত। কোনোদিন হবে না। এই যে কোনো তারও আগে ইতিহাসে যেগুলো আপনি অথেন্টিক বই বা ডকুমেন্ট কোথাও পাবেন না যে মুসলিম লীগের দেশ সম্পর্কে ধারণা আর কমিউনিস্ট পার্টির দেশ সম্পর্কে ধারণা এক থাকতে পারে না, ছিল না। আর 20শে জুনের যে এটা 20শে জুন নিয়ে আছে, তার বই যে কেউ দেখতে পারেন যে তার বাস্তবতাটা কি ছিল, সেটা আলাদা আলোচনা হলে আমি অবশ্যই বলতে পারি, কিন্তু আমার মনে হয় না আজকে এটা নিয়ে টানতে পারবো বেশি। রাহুল সাংকীর্তনের যে সুমের অংশ, মানে রাহুল সাংকীর্তনের কনইলাকা কাহানিয়া, ভোলগা থেকে গঙ্গার যে অংশটার মধ্যেই আলোচনা হচ্ছে, এটা মুসলিম লীগের দাবি, তার যৌক্তিকতা, সুমের যে চ্যাপ্টারটা, মুসলিম মানুষের, সংখ্যালঘু মানুষের সমস্যা, দাবি দেওয়া, সে সমস্যা থেকে অতিক্রম, অবশ্যই এটা যে কোনো লিবারেল রাজনীতির মধ্যেই থাকবে। তা আপনি কমিউনিস্ট পার্টি বলুন বা সেকুলার যে কোনো ফোর্সের মধ্যে বলুন, সংখ্যালঘু মানুষের প্রতি তার অবস্থার উন্নয়ন, এটা তো যে কোনো সুস্থ মানুষেরই চিন্তা থাকবে। তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা যখন আক্রান্ত হয়েছে, অবশ্যই যখন সংখ্যালঘুরা যখন আক্রান্ত হয়েছে তখন অবশ্যই গত 30 বছরের মধ্যে আপনাদের মনে পড়ে একটা কোনো প্রতিবাদ মিছিল বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপরে নিদারুণ নির্যাতনের বিরুদ্ধে কোন বামপন্থী শক্তি কলকাতার রাস্তায় করেছিল? যখনই যে অংশের বাংলাদেশে যখনই হয়েছে, কিন্তু না, একটা জিনিস ভেবে দেখুন যে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে হিন্দুত্ববাদীদের যে তথাকথিত দুর্বলতা, সেটা কিন্তু এদেশের সংখ্যালঘুদের প্রতি থাকে না। কিন্তু সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি, আমি বলছি সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিটা হচ্ছে যে কোনো ডেমোক্রেটিক পলিটিক্সের একটা বৈশিষ্ট্য, তার মর্মবস্তু হতেই হবে সেটা। আপনি যদি গণতন্ত্র মানেন তাহলে আপনাকে মাইনরিটির প্রতি থাকতে হবে, মেজরিটির প্রতি বিদ্বেষ না কখনোই, সেটা সকল নিশ্চয় বলতে হবে না। কিন্তু পিছিয়ে পড়া মানুষের প্রতি দরদ, মহিলাদের সমস্যার সম্পর্কে উদ্বেগ বা তাকে ভালো করার জন্য কনসার্ন, এটা তো বৈশিষ্ট্যতা থাকতেই হবে সেটা। এখানে এটার সঙ্গে আপনি হতে পারে কি করে বামপন্থার বিরুদ্ধে কখনো যেতে পারেন? স্যার, আপনাকে সেই জায়গা থেকেই প্রশ্ন যে এবারের নির্বাচনে একটা অদ্ভুত ছবি আমরা দেখলাম, সেটা নিশ্চয়ই সবাই দেখেছেন। সে মীনাক্ষী হোক, কলতান হোক, তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারে মন্দিরে পুজো দিয়ে তারা প্রচার শুরু করছেন। কোথাও মানে খুব চোখে লাগছে না বিষয়টা? বলছো বাড়ি, কিন্তু দেখো আমি না এটা দেখিনি বা অন্য কোনো কথা যোগ্য করছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। আমাদের লেফট আমাদের ম্যানিফেস্টো বলো বা আমাদের পার্টি প্রোগ্রামের যে যদি বলো যে লেফট পলিটিক্সের যে মূল প্রোগ্রাম, তার মধ্যে কে থাকছে আমি জানি না, স্থানীয় স্তরে কেউ হয়তো আশীর্বাদ করেছে কিনা আমার এটা জানা নেই অতটা, আমি অবশ্যই তুমি বলছো জানার চেষ্টা করব। কিন্তু এইটা কখনোই হবে না যে ধর্মীয় অভ্যাস থেকে ফয়দা তুলবে লেফটরা, এটা লেফটিজমের হবে না। আইএসএফ এর সঙ্গে জোটটা নিয়ে কি বলবেন? আইএসএফ কে বললো? আমি তাকে বলছি শুধু ধর্মাচরণ করার দল, আইএসএফ তো তা নয়। আইএসএফ এর পলিটিক্স কি তাই? পীরজাদা কোথাও কেউ বলেছে? কোথাও তো তার ফুরফুরাই তার মানে ড্রেস কোড। শোনো, ফুরফুরার নিয়ে আলোচনা আমরা করতেই পারি অবশ্যই, কিন্তু ফুরফুরার যে ধর্মাচরণ, আইএসএফ কে তুমি তাকে প্রভাব কিছু তার পরিচয়ের মধ্যে থাকতে পারে, কিন্তু আইএসএফ এর যে পলিটিক্যাল স্ট্যান্ড বা যে পলিটিক্যাল তার যে প্রোগ্রাম, তার মধ্যে কি সত্যি সত্যি কোনো একটা বিশেষ ধর্মের প্রতি সহানুভূতির কথা বলা আছে? নেই তো।
যদি থাকে তুমি বলবে, অবশ্যই তুমি বলো কোথায় বলা আছে। না, খাতায় কলমে পলিটিক্যাল প্রোগ্রামে নেই, কিন্তু তার পরিচয়টা সাধারণভাবে মানুষের কাছে তো সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী হিসেবেই যাচ্ছে। ফুরফুরা তার অরিজিন, ফুরফুরার স্যার, একটা নির্দিষ্ট যে আমার মনে হয় না, স্যার স্যার আপনি আমার মনে- সমর্থন করেন স্যার আমার- আইএসএফ কে নেওয়া, বা ধরুন হুমায়ুনের সঙ্গে এখানে সিপিএম এর শীর্ষ নেতৃত্বের কথা বলা, এটা আপনি সমর্থন করেন? দেখুন, হুমায়ুন কবিরের সাথে, তাই তো নাকি, হুম, কথা বলা আমি সমর্থন করবো না কেন? কথা বলতেই পারে মানুষ। আপনি তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যা কিনা আমার দেশীয় নিয়মের বিরুদ্ধে, তার কি করেছে? সমর্থন করেছে কেউ? না। এটা কেন? কিন্তু কথা বলবো না, এইটা একটা গণতন্ত্রে চলতে পারে না। যে কেউ কথা বলতেই পারে। আপনি কথা অনুযায়ী কি কাজ করছেন সেটা নিশ্চয়ই নাগরিকরা বিচার করবেন, এটা বলুন। আর তুমি নওশাদ সিদ্দিকী, তোমার এই রাজনীতি বক্তব্য, তার তো এত বক্তৃতা চারিদিকে যাচ্ছে, তুমি বলো তার মধ্যে কোনটা কমিউনাল বক্তৃতা আছে কি? নেই। বাকি না, তোমার ওই যদি বলো যে সামাজিক পরিচয়, নানা পরিচয়, সাংস্কৃতিক পরিচয়, ফেজ টুপি পরে একজন পীরজাদা ফেজ টুপি পরে আরে বামপন্থীদের যদি সঙ্গে, আপনার মুখ্যমন্ত্রীরা গেরুয়া পশন পরে পলিটিক্স করে, সে একটা ফেস টুপি তো তার কালচারের মধ্যেই পড়ে। মুখ্যমন্ত্রী গেরুয়া পছন্দ পরে থাকলে আপনারা বামপন্থীদের একসঙ্গে অ্যালায়েন্স না না, করবেন? ভোটের জন্য বলছি আমি, ভোটের জন্য, ভোটের জন্য, ভোটে প্রচারে গিয়ে গেরুয়া বসনের অপব্যবহার। প্রচারে গিয়েই তো উনি ফেস টুপি পরে ওনার ওই dress পরে- ফেস টুপিটা কিন্তু আপনার গেরুয়া বসনের সঙ্গে এক করে দেখবেন না। কিভাবে করবেন? এই জিষ্ণুবাবুকে থামিয়ে এটাও আমি বলবো যে এই রাজ্যে এই মুহূর্তে বেশ কিছু সময় রামনবমী বা এই ধরনের সময় মাথায় মানে গেরুয়া ফেট্টি বেঁধেও কিন্তু এত অস্ত্রের হেলমেট ঝনঝনানি ছাড়া কোথা থেকে? এত অস্ত্রের, যেটা ধরুন একজন মন্ত্রী, একজন সাংসদ, তিনি মহরমের মিছিলে অস্ত্র হাতে নিয়ে একদম খবরের কাগজে ফ্রন্ট পেজার হলো শাসক দলের। অস্ত্রের ক্ষেত্রে যদি পুলিশের আইন যেটা থাকবে সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে একই আইন হওয়া উচিত। তা যখন এই ঘটনা তা ঘটেছে আমি তো তখন- দেখছি দুটো রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে রামনবমীর মিছিল করছে, বীরভূমের ছবি। যে আপনি বলছেন যে তৃণমূল বা আপনার সরকার কখনোই ধর্মের রাজনীতি করে না, তাহলে হঠাৎ করে যে মুহূর্তে বিজেপি ইসলাম তোষণের কথা বললো, মুসলমান তোষণের কথা বললো, তারপর থেকে আপনাদের জগন্নাথ মন্দির, এখানে মহাকাল মন্দির করার ধুয়ো লেগে গেল কেন হঠাৎ করে? না না, মন্দির, রামনবমী, দেখুন এগুলো তো একটা মানে এটা কি মানে সামাজিক প্রকল্প যে মন্দির না তৈরি করা? সামাজিক, এখানে এটা তো অর্থের বিকেন্দ্রীকরণ। ওখান থেকেও তো কিছু মানুষের ব্যবসাপাতি হয়ে উঠবে, তো ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান এটা এটা নিয়ে, হ্যাঁ, সরকার মন্দির তৈরি করতে পারে না। সরকার মন্দির রাম তৈরি মন্দিরটা করতে পারে না, রাম মন্দির সরকার করেনি। কারা করেছে? একটা তৈরি না হওয়া একটা মূর্তিকে গিয়ে শুধু ভোটের জন্য গিয়ে উদ্বোধন করে দিল। খবর নিন রাম মন্দির যে তৈরি পুরোহিত হয়েছে, গিয়ে পুজো করে দেবতার উৎসর্গ করে। যদি তাও করে তাহলে এখানে কেন সেটা করবে সরকার? কোনটা? এইটা তো সরকারি ব্যয়ে কখনো আপনি ধর্ম প্রতিষ্ঠান করতে পারেন না। এটা আমার সাংবিধানিক আন্ডারস্ট্যান্ডিং এর সম্পূর্ণ একদম বিরোধী। একদম। না আমরা যেটা বলার চেষ্টা করছি আপনাকে, মন্দিরেও আছে, মসজিদেও আছে, বড়দিনেও সেটা তো- আছে, সেটা তো তাহলে তো- সবকিছুতেই না, আছে, সেটা তো তাহলে সরকার- এই যুক্তি তো এটা তো বিজেপির সবকিছুতেই আছে, সরকার কিছুতেই আছে। সরকার করতে পারে না, সরকার মন্দিরও করতে পারে না, মসজিদও তৈরি করতে পারে না। না আমি আবারও বলছি, রাম মন্দির যে তৈরি হয়েছে সেটা সরকার তৈরি করেনি। সোমনাথ মন্দির, আমি সোমনাথ মন্দিরের ছবি, মানে পুরনো যে মসজিদের ছবি আমি দিয়ে দেবো, আমি আনন্দবাজার ডিজিটালকে অনুরোধ করব সেই মসজিদের ছবিকে একবার দেখানোর জন্য। সর্দার বল্লভভাই প্যাটেল তার নেতৃত্বে যে সোমনাথ মন্দির যখন পুনর্নির্মাণ হয়েছিল, গান্ধীজি এই কথাই বলেছিলেন যে হতে পারে, মানে যে গান্ধীজিকে আপনারা মেরেছিলেন নাথুরাম গডসে। দেখুন এটা আপনি আমি সেটাই বলছেন, সেটাই বলছি, ভারতবর্ষের সংবিধান, সেটাই আমি আবার আপনাকে আবার বলছি। বলছি, আবার সেই গান্ধীজি আপনি যার জানেন না বলে- চশমাটাকে চুরি করে নিলেন। আপনি জানেন না বলে বলছেন। যেটা হয়েছে যে এই মন্দির, যে মন্দিরই হোক না কেন, যে মসজিদই হোক না কেন, সরকার মন্দির বা মসজিদ তৈরি করতে পারে না, এবং এটা ভারতীয় সংবিধানের বাধে। যে কারণে ভারতকে হিন্দু রাষ্ট্র করা যেতে পারে না। একদমই। ভারতবর্ষ, আবার এটারও আমি উত্তর দেওয়া উচিত বলে মনে করি। হিন্দুস্থান বলা যেতে পারে কি? এই যে হিন্দুস্তান কেবলস, হিন্দুস্তান এরোনটিক্স, হিন্দুস্তান মেশিন টুলস, এটা বলা যায় হিন্দুস্তান? গান্ধীজি বলতেন হিন্দুস্তান, হিন্দুস্তান বলতেন তো? গান্ধী বলতেন না না, হিন্দুস্তান। এই যে কোম্পানিগুলোর নাম, হিন্দুস্তানের তৎসম শব্দ, তাতে কোনো এ নেই। তৎসম মানে শব্দ, সেটা তাহলে হিন্দু রাষ্ট্র, তার সঙ্গে হিন্দুত্ববাদী প্রকল্পের সম্পর্ক দেখুন, হিন্দু রাষ্ট্র, এটা হচ্ছে হিন্দুস্তানের তৎসম শব্দ। অটল বিহারী বাজপেয়ীরা ভালো কথা বলেছিলেন যে সরকারই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে 85% মানুষ হিন্দু থাকবে,
ততক্ষণ ধর্ম নিরপেক্ষতার ব্যাপারটা কাউকে শেখাতে হবে না। হিন্দু মানসিকভাবে, সামাজিকভাবে, তার সাংস্কৃতিকভাবেই সে অন্য ধর্মে, অন্যের উপাসনা পদ্ধতিকে সম্মান করবে। এই যে হিন্দু রাষ্ট্র বলছেন, এটা একটা কিন্তু কালচারাল মার্কসিজমের এখন নতুন পদ্ধতি। নতুন একটা কিছু থিওক্রেটিক রাষ্ট্র কিন্তু তৈরি করার নেই। হিন্দুস্তান যে কথাটা, তার তৎসম শব্দ হচ্ছে হিন্দু রাষ্ট্র, আর নতুন কিছু নয়। এটা 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 হিন্দুত্ববাদীর বলে, তার রাজনীতি হচ্ছে এই ব্যাখ্যাটা দেয়া, অপব্যাখ্যাটা দেয়া, তা নয়। ব্যাখ্যা দেওয়া নয়। সাভারকার সবাই পড়তে পারে। ফাইনালি মানে তাহলে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? দেখার বিপদচ্ছন্ন, এটা একটা কনসেনসাস থাকা উচিত যে পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতেই হয় তাহলে এই 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 ধর্মের অপব্যবহার থেকে অবশ্যই তাকে রক্ষা করতে হবে। একদম। এবারে 26-এর নির্বাচন কোন দিকে যাবে সেটা সময় বলবে, কিন্তু এইটা হচ্ছে সমস্ত অংশের মানুষ এটাতে আক্রান্ত হচ্ছে। আমার মনে হয় এটাই আমার ধারণা যে পশ্চিমবঙ্গের সেন্সিবল মানুষ, সংবেদনশীল মানুষ সেইটা মনে রেখেই তারা ভোট দেবেন। বা এটা আমি একটা কথা বলতে চাই, এর জন্য মেরুদণ্ড সোজা রাখা দরকার। যে সময় বুদ্ধদেব বাবু বলেছিলেন যে খারিজি মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর, পার্টির উচিত ছিল মেরুদণ্ড সোজা করে সেই মানুষটি, তিনি তো আর আন্দাজে বলেননি, তিনি আইবি রিপোর্টের ভিত্তিতে বলেছিলেন, তার সঙ্গে দাঁড়ানো। এটা জেনারেলাইজ স্টেটমেন্ট। আরেকটা সেন্টেন্স বলুন স্যার। আমি একটুখানি একটা কথা বলবো, যে আমি সমস্ত প্যানেলিস্টদের একই জায়গায় বলছি যে আমাদের প্রত্যেকেরই একটাই কথা হচ্ছে হলো, রাজনীতিতে ধর্মের প্রবেশটাকে আমরা চাইছি না। আমি আমার নিজের 4টে লাইন দিয়ে আমি বলবো, শেষ করব। সেটা হচ্ছে হলো, ঝড় উঠলে মন্দিরও বাঁচে না, মসজিদও বাঁচে না। মন্দির মসজিদ নয়, বিনাশে মগ্ন হওয়া, জঠরে জন্ম না শত্রুকে। আমরা এই জঠরের যে শত্রু, যারা উগ্র মৌলবাদ, যারা এই রাজনীতিকে বিষাক্তকরণ করছে, তাদের বিরুদ্ধে আমার মনে হয় সকলে মেরুদণ্ড সোজা রেখে লড়াইটা করে। মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন এখনো মানে কোথাও রাজনীতি আর ধর্ম মিশে গেছে একদম, যার জন্যই তো ব্যালট বক্সে টানা হচ্ছে শ্রীরামচন্দ্র। তারা বলছেন জিহাদি মৌলবাদের সঙ্গে, আমরা তো বলছি এই যে শ্রীরামচন্দ্র আমারও পুরুষোত্তম, আমারও দেবতা। এটা তো অবশ্যই একটা বিপদ। খালি বিজেপি মিশিয়েছে না, আপনারাও মিশিয়েছেন। বলছি তো আমাদের নতুন করে রামায়ণটা পড়তে হচ্ছে। কৃত্তিবাস বা তুলসীদাসের রামায়ণ বুঝতে পারছি না, আমরা RM রামটা বুঝছি। আর আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনাদের অভিযোগটা খুব সত্যি যে বিজেপি মিশিয়েছে। তা আমরা বুঝে গেছি। আপনারা কি সেটা থেকে আলাদা করে রাখতে পেরেছেন? কোনটাকে? আমরা তো সমস্তটাই আলাদা করেছি বলেই তো সব মানুষের জন্য। আপনি তো বারে বারে বলছেন আমরা সব ধর্মে আছে, মানে আপনারা ধর্মেও আছেন, জিরাফে আছেন, সর্বত্র। না, আমরা ধর্মে আছি, ধর্মের প্রত্যেকটা মানুষের সঙ্গে আছি, তাদের ভালোর জন্য আছি, প্রতি মুহূর্তে হিতকর কাজের জন্য আমরা আছি। আর সেখানে দাঁড়িয়ে একটাই কথা স্যারকে জিজ্ঞেস করব, এতদিন আপনারা ম্যানিফেস্টো থেকে শুরু করে সর্বত্র আপনারা বলছেন আমরা ধর্মের ছোঁয়া বাঁচিয়ে রেখেছি, কিন্তু বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিমও সাম্প্রদায়িকতার ছোঁয়া বাঁচিয়ে রেখেছি, কারণ এটাই রাজনীতি। তাহলে মোহাম্মদ সেলিমও মুর্শিদাবাদে গিয়ে বলছেন যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে হবে। ধর্মীয় নেতাদের সঙ্গে? ধর্মীয় নেতা কার আমি তো জানি না। কার সঙ্গে? রিলিজিয়াস ক্লার্জি ক্লাস, যে ক্লাসকে আপনারা সবসময় এড়িয়ে চলেছেন, যারা তথাকথিতভাবে মানে ধর্মীয় বার্তা দিচ্ছে। মূলত ধর্মাচরণের মধ্যে যারা থাকে তাদের সঙ্গে কথা বলার বারণ কোনো দলই ছিল না। যারা ধর্মের আফিংয়ের ব্যবসা করে স্যার, যারা ধর্মের আফিংয়ের ব্যবসা করে, এখন আফিংয়ের যারা ডিলার, রাজনীতির তাদের সঙ্গে আপনারা করার কোনো উপায় নেই আমাদের দেশে। তুমি যদি আত্মধ্বংসী না হও, দেশকে ধ্বংস না করে ধর্মকে ব্যবহার করার রাজনীতিতে অন্য কোনো এই রাজনীতি যেটা এই রাজ্যে চলছে, পলিটিক্স বলতেই আমরা যা বুঝি সেটাই হচ্ছে। সেখান থেকে আপনারা ধর্মের আদৌ বেরোতে পারছেন? অবশ্যই বেরোনোটাই হচ্ছে ধরে আফিনের ডিলারদের সঙ্গে কত বেশি মানুষকে এতে সমবেত করা যায়, আমাদের ধারণা সেটা যথেষ্টই আছে। এটার উপরই দাঁড়িয়ে আছে আমাদের রাজনীতি, অন্য কোনো তো কিছু নেই। আমরা কথা বলছিলাম আমাদের 3 অতিথির সঙ্গে, কোথাও কি ধর্ম এবং রাজনীতি মিশে যাচ্ছে? আজকে এখানেই আমরা আমাদের এই পর্ব শেষ করছি। নমস্কার।